পৃষ্ঠা ১৫৯। ইউনিট 2, সমাজ ও রাষ্ট্র দর্শন, সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি। তৃতীয় অধ্যায়, প্রাথমিক ধারণা, সমাজ, সম্প্রদায়, সমিতি, প্রতিষ্ঠান, রাষ্ট্র, আইন। Basic concept: society, community, association, institutions, state, law. দার্শনিক পরিভাষার অর্থ। দর্শন জীবন ও জগৎ সম্পর্কিত বিশ্লেষণমূলক সামগ্রিক আলোচনাকে বলা হয় দর্শন ব্র্যাকেটে ফিলোসফি। সমাজ দর্শন সমাজের বিভিন্ন ঘটনাবলীর দর্শনসম্মত আলোচনাকে বলা হয় সমাজ দর্শন ব্র্যাকেটে সোশ্যাল ফিলোসফি। রাষ্ট্র দর্শন রাষ্ট্র তথা রাজনৈতিক ঘটনাসমূহের দর্শনসম্মত বিশ্লেষণকেই বলা হয় রাষ্ট্র দর্শন ব্র্যাকেটে পলিটিক্যাল ফিলোসফি। সমাজ তত্ত্ব সমাজ সম্পর্কিত বিভিন্ন ঘটনাবলীর বিজ্ঞানসম্মত ও তথ্য নির্ভর আলোচনাকে বলা হয় সমাজতত্ত্ব ব্র্যাকেটে সোশ্যাল সায়েন্স। রাষ্ট্রতত্ত্ব রাষ্ট্র সম্পর্কিত বিভিন্ন ঘটনাবলীর বিজ্ঞানসম্মত ও তথ্য নির্ভর আলোচনাকে বলা হয় রাষ্ট্রতত্ত্ব ব্র্যাকেটে পলিটিক্যাল সায়েন্স। সমাজ সমাজ হলো মানুষের সঙ্গে মানুষের বিমূর্ত সম্বন্ধের এক জটাজাল। সম্প্রদায় মানুষ যখন যূথবদ্ধভাবে জীবনের সার্বিক প্রয়োজন সাধনের উদ্দেশ্যে একসঙ্গে বসবাস করে তখন তাকে বলা হয় সম্প্রদায়। এর মধ্যে যে বোধ জাগরিত হয় তা হলো আমরা বোধ ব্র্যাকেটে উই ফিলিং। সংঘ নির্দিষ্ট কোনো উদ্দেশ্য সাধনের জন্য সামাজিক মানুষ যখন একসঙ্গে মিলিত হয় তখন তাকে বলা হয় সংঘ বা সমিতি। যেমন খেলাধুলার উদ্দেশ্যে ক্রীড়া সংঘ, শ্রমিকের স্বার্থে শ্রমিক সংঘ ইত্যাদি। সংঘকে আবার অনেক সময় সমিতিও বলা হয়। প্রতিষ্ঠান এটি হলো সমাজ ও রাষ্ট্র দর্শনের একটি মৌলিক ধারণা। এ হলো মানুষের দ্বারা তৈরি এমনই এক সামাজিক কাঠামো যার দ্বারা সমাজ তার কর্মপদ্ধতি পরিচালনা করে। একে অনুষ্ঠান রূপেও উল্লেখ করা হয়। যেমন বিবাহ হলো একটি সামাজিক প্রতিষ্ঠান যা পরিবার নামক সংঘকে পরিচালনা করে। রাষ্ট্র রাষ্ট্র দর্শনের একটি অন্যতম মৌলিক ধারণা হল রাষ্ট্র বা ব্র্যাকেটে স্টেট। এ হলো এমনই এক জনসমষ্টি যা কোনো একটি নির্দিষ্ট ভূখণ্ডে কারো দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে স্বাধীন ও স্বতন্ত্রভাবে তাদের নির্দিষ্ট সরকারের নিয়ন্ত্রণে বসবাস করে। জনসমষ্টি জনসমষ্টি বলতে বহু লোকের সমাহারকে বোঝায়। শাসনতন্ত্র শাসনতন্ত্র বলতে কোনো রাষ্ট্রের নির্দিষ্ট সরকারকে বোঝানো হয়। নির্দিষ্ট ভূখণ্ড নির্দিষ্ট ভূখণ্ড বলতে একটি স্থায়ী অঞ্চলকে বোঝানো হয়। সার্বভৌম সার্বভৌম বলতে বোঝায় কারো দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে স্বাধীন ও স্বতন্ত্রভাবে অবস্থান করার ক্ষমতা। প্রথা বহুদিন থেকে চলে আসা সামাজিক নিয়মকানুনকেই বলা হয় প্রথা। আইন রাষ্ট্র কর্তৃক আরোপিত বিধিনিষেধ বা নিয়মগুলিকেই বলা হয় আইন। এ হলো জনসাধারণকে সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রণ করার রক্ষা কবচ। ধর্মীয় রীতিনীতি ধর্মাচরণের ক্ষেত্রে
পালনীয় নিয়ম বা আচরণগুলিকেই বলা হয় ধর্মীয় রীতিনীতি। অল্প কথায়, মানুষের সমাজবদ্ধতার প্রতিফলনে সমাজ ও রাষ্ট্র। মানুষ হলো সমাজবদ্ধ জীব, সে কারণেই মানুষ সমাজে বসবাস করে। সমাজ বহির্ভূত মানুষের তাই কল্পনা করা যায় না। প্রখ্যাত গ্রিক দার্শনিক অ্যারিস্টটল তাই মানুষকে সামাজিক জীব ব্র্যাকেটে সোশ্যাল অ্যানিম্যাল রূপে উল্লেখ করেছে। কারণ মানুষ সমাজের মধ্যেই জন্মগ্রহণ করে, সমাজের মধ্যেই লালিত পালিত হয়, সমাজের মধ্যেই তার অস্তিত্বকে মানুষ প্রতিষ্ঠা করে, আর অবশেষে সমাজের মধ্যেই তার শেষ পরিণতি ঘটে। পৃষ্ঠা 160। সুতরাং বলা যায় যে সমাজকে উপেক্ষা করে মানুষ কখনোই তার পরিচয় দিতে পারে না। সঙ্গবদ্ধ হয়ে মানুষ তাই একদিকে যেমন সমাজ গঠন করে, অপরদিকে তেমনি সমাজ ও সমাজস্থ মানুষকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য রাষ্ট্র গঠন করে। সমাজ ও রাষ্ট্র তাই দুটি সামাজিক সংগঠন রূপে গণ্য। সমাজ ও রাষ্ট্রের ভিত্তিতে সমাজ ও রাষ্ট্র দর্শন। সমাজের দর্শনসম্মত আলোচনার ভিত্তিতে যেমন উঠে এসেছে সমাজ দর্শন, তেমনি রাষ্ট্রের দর্শনসম্মত চিন্তাধারায় উঠে এসেছে রাষ্ট্র দর্শন। অর্থাৎ বলা যায় যে দর্শনসম্মত সমাজ চেতনার মাধ্যমেই সমাজ দর্শনের উদ্ভব হয়েছে, আর দর্শনসম্মত রাষ্ট্রনৈতিক চিন্তাভাবনার মধ্য দিয়েই রাষ্ট্র দর্শনের উদ্ভব হয়েছে। অত্যন্ত সহজভাবেই বলা যায় যে সমাজ দর্শন হল যূথবদ্ধ সামাজিক মানুষের ক্রিয়াকলাপের এক দার্শনিক বিশ্লেষণ, আর রাষ্ট্র দর্শন হল যূথবদ্ধ সামাজিক মানুষের রাষ্ট্র বা রাজনৈতিক মতবাদের এক দর্শনসম্মত বিশ্লেষণ। সমাজ ও রাষ্ট্র দর্শন কখনোই বস্তুনিষ্ঠ আলোচনা রূপে গণ্য নয়। এই দুটি বিষয় হল এক, মূল্য ও আদর্শনিষ্ঠ আলোচনা। এরূপ আলোচনা মানুষ, সমাজ ও রাষ্ট্রকে এক আদর্শগত সর্বোচ্চ পর্যায়ে টেনে নিয়ে যায়। সমাজ বিজ্ঞান ও দর্শনের মিলনস্থল রূপে সমাজ দর্শন। সমাজ বিজ্ঞান হল সামাজিক ঘটনাসমূহের এক বস্তুনিষ্ঠ আলোচনা, কারণ এখানে সমাজের উদ্ভব, প্রকৃতি ও ঘটনাসমূহ ঠিক যেভাবে ঘটে চলে তারই পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা হয়। কিন্তু সমাজ দর্শনে এই সমস্ত ঘটনাসমূহের এক প্রকার দর্শনসম্মত তথা আদর্শগত আলোচনার বিষয়কে উল্লেখ করা হয়। শুধু সমাজের ব্যাখ্যায় তাই সমাজ দর্শনের বিষয়টি উঠে আসতে পারে না। আবার শুধু দর্শনের আলোচনায় সমাজ দর্শনের বিষয়টি প্রকাশিত হতে পারে না। সমাজ দর্শনকে তাই সমাজ বিজ্ঞান ও সমাজ দর্শনের মিলনস্থল রূপে গণ্য করা হয়। দর্শনের একটি গুরুত্বপূর্ণ শাখা রূপে রাষ্ট্র দর্শন। আমরা সাধারণত রাষ্ট্রতত্ত্ব ও রাষ্ট্র দর্শনকে একই অর্থে প্রয়োগ করে থাকি, কিন্তু বিষয়টি ঠিক তা নয়। কারণ রাষ্ট্রতত্ত্ব ও রাষ্ট্র দর্শনের মধ্যে ভেদ আছে। কারণ রাষ্ট্রতত্ত্ব হল রাষ্ট্র সম্পর্কিত ঘটনা বা বিষয়সমূহের এক তথ্যনিষ্ঠ আলোচনা। রাষ্ট্রের উদ্ভব, প্রকৃতি ও তার পরিণতির বিষয়গুলি ঠিক যেভাবে উঠে আসে সেগুলিকে ঠিক সেভাবেই
আলোচনা করা হয়। এখানে তাই আদর্শ বা মূল্যগত বিষয়ের কোনো স্থান নেই। রাজনৈতিক বা রাষ্ট্রনৈতিক বিষয় সম্পর্কে বিজ্ঞানসম্মত আলোচনাকে বলা হয় রাষ্ট্রবিজ্ঞান, আর রাষ্ট্রবিজ্ঞানের বিষয়গুলির দর্শনসম্মত আদর্শগত আলোচনাকে বলা হয় রাষ্ট্রদর্শন। রাষ্ট্রদর্শনের আলোচনার ক্ষেত্রে তাই আদর্শগত বা মূল্যগত বিচার বিশ্লেষণের উপর সবিশেষ গুরুত্ব দেওয়া হয়। অধ্যাপক রাফায়েল তাই রাষ্ট্র দর্শনকে দর্শনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শাখারূপে উল্লেখ করেছেন। সমাজ ও রাষ্ট্র দর্শনের মৌল ধারণা সমূহ। সমাজ ও রাষ্ট্র দর্শনের আলোচনার পরিপ্রেক্ষিতে কতকগুলি মৌলিক ধারণা উঠে আসে। এই সমস্ত ধারণাগুলি ছাড়া সমাজ ও রাষ্ট্র দর্শনের বিষয়গুলিকে কখনোই সম্যকভাবে উপলব্ধি করা যায় না। এই সমস্ত মৌল ধারণাগুলি হল সমাজ ব্র্যাকেটে সোসাইটি, সম্প্রদায় ব্র্যাকেটে কমিউনিটি, সংঘ বা সমিতি ব্র্যাকেটে অ্যাসোসিয়েশন, প্রতিষ্ঠান বা অনুষ্ঠান ব্র্যাকেটে ইনস্টিটিউশনস, রাষ্ট্র ব্র্যাকেটে স্টেট এবং আইন ব্র্যাকেটে ল। এগুলিকে সংক্ষেপে উল্লেখ করা হলো। এক, সমাজ ব্র্যাকেটে সোসাইটি। মানুষ হলো সামাজিক জীব। ম্যান ইজ এ সোশ্যাল অ্যানিম্যাল। প্রখ্যাত গ্রিক দার্শনিক মানুষকে এভাবেই সংজ্ঞায়িত করেছেন। কারণ সমাজের ধারণা ছাড়া মানুষের কোনো অস্তিত্বই থাকতে পারে না। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে সমাজ কাকে বলে? এরূপ প্রশ্নের উত্তরে অত্যন্ত সহজভাবে বলা যায় যে যখন অসংখ্য ব্যক্তি নির্দিষ্ট কোনো উদ্দেশ্য সাধনের জন্য একসঙ্গে মিলিত হয়ে সম্মিলিতভাবে একসঙ্গে কোনো এক স্থানে বসবাস করে, তখন তাকে বলা হয় সমাজ, সোসাইটি। কিন্তু সমাজ কোনো মূর্ত বা প্রত্যক্ষ বিষয় নয়। সমাজ হলো মানুষের সঙ্গে মানুষের বিমূর্ত সম্বন্ধের এক জটাজাল বিশেষ। দুই, সম্প্রদায় কমিউনিটি। সাধারণভাবে আমরা সমাজ ও সম্প্রদায় শব্দ দুটিকে একই অর্থে প্রয়োগ করে থাকি, কিন্তু প্রকৃতপক্ষে তা ঠিক নয়। সম্প্রদায়ের ধারণা সমাজের ধারণা অপেক্ষা অনেক ক্ষুদ্রতর। কারণ সমাজতাত্ত্বিকরা দাবি করেন যে সমাজের অন্তর্গত যখন কোনো নির্দিষ্ট জনগোষ্ঠী যূথবদ্ধভাবে জীবনের সার্বিক প্রয়োজন সাধনের উদ্দেশ্যে একসঙ্গে বসবাস করে, তখন সমাজের সেই অংশকেই বলা হয় সম্প্রদায়। সম্প্রদায়গুলি আকারে ভিন্ন ভিন্ন হতে পারে, অর্থাৎ সেগুলি বড়ও হতে পারে আবার ছোটও হতে পারে। যেমন ব্রাহ্মণ সম্প্রদায়, শ্রমিক সম্প্রদায়, শিকারী সম্প্রদায়। সম্প্রদায়ের মূল ভিত্তি হল আমরা বোধ ব্র্যাকেটে উই ফিলিং। তিন, সংঘ বা সমিতি অ্যাসোসিয়েশন। সমাজ ও রাষ্ট্র দর্শনের অপর একটি গুরুত্বপূর্ণ মৌলিক ধারণা হল সংঘ বা সমিতি। সমাজের অন্তঃস্থিত ফল কোনো গোষ্ঠী সমবেতভাবে কোনো একটি নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য একসঙ্গে সংগঠিত হয়, তখন তাকেই বলা হয় সংঘ বা সমিতি। যেমন কোনো ফুটবল ক্লাব, শিক্ষক সমিতি, ছাত্র সংঘ ইত্যাদি। যে কোনো জনগোষ্ঠীকেই কিন্তু সংঘ বা সমিতি বলা যায় না। যেমন পথের জনতাও জনগোষ্ঠীকে নির্দেশ করে, কিন্তু তাকে কখনোই সংঘ বা সমিতি বলা যায় না। কারণ এই ধরনের জনগোষ্ঠীর কোনো নির্দিষ্ট উদ্দেশ্য বা লক্ষ্য থাকে না,
কিন্তু এই জনগোষ্ঠী যখন নির্দিষ্ট কোনো লক্ষ্যের উদ্দেশ্যে মিলিত হয়ে থাকে তখনই তাকে বলা হয় সংঘ বা সমিতি। সংঘের উদ্দেশ্য অবশ্য এক বা একাধিক হতে পারে এবং সেগুলিকে পূরণের জন্য সংঘ বা সমিতি অবিরাম চেষ্টা করে থাকে। 4. প্রতিষ্ঠান বা অনুষ্ঠান, ইনস্টিটিউশন। সমাজ ও রাষ্ট্র দর্শনের আরও একটি মৌলিক ধারণা হল প্রতিষ্ঠান বা অনুষ্ঠান। সাধারণত ইনস্টিটিউশন কথাটি দুটি অর্থে ব্যবহৃত হয়ে থাকে। এর একটি অর্থে বোঝায় প্রতিষ্ঠান, যে কোনো ধরনের সংঘ বা সমিতিকেই বলা হয় প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান বলতে বোঝায় মানুষের দ্বারা তৈরি একটি সামাজিক কাঠামো, সোশ্যাল স্ট্রাকচার। বার্নেস তাঁর প্রতিষ্ঠানের ব্যাখ্যায় বলেন যে এ হলো এক প্রকার সামাজিক কাঠামো যার মাধ্যমে সংঘবদ্ধ মানুষ তাদের প্রয়োজন মেটানোর জন্য বিভিন্ন ধরনের কার্যকলাপ পরিচালনা ও সম্পাদনা করে। ইনস্টিটিউশনের দ্বিতীয় অর্থে বলা হয় যে অনুষ্ঠান বা প্রতিষ্ঠান এক প্রচলিত কর্মপদ্ধতি যার দ্বারা সংঘবদ্ধ মানুষ তাদের লক্ষ্য বা উদ্দেশ্য চরিতার্থ করে থাকে। পৃষ্ঠা 161। অনুষ্ঠান বা প্রতিষ্ঠানকে তাই কোনো সামাজিক গোষ্ঠীর যন্ত্ররূপে উল্লেখ করা হয় যার দ্বারা সমাজ তার কর্মপদ্ধতি পরিচালনা করে। প্রতিষ্ঠান রূপ আনুষ্ঠানিক ব্যবস্থায় সংঘ বা সমিতি রূপ মানব গোষ্ঠীকে সচল রাখে। যেমন পরিবার রূপ সংঘের বিবাহ ব্যবস্থা হল তার অনুষ্ঠান বা প্রতিষ্ঠান। 5. রাষ্ট্র, স্টেট। রাষ্ট্র দর্শনের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ধারণা হল রাষ্ট্রের ধারণা। রাষ্ট্র শব্দটির সঙ্গে আমরা সকলেই কম বেশি পরিচিত, কিন্তু তা সত্ত্বেও বলা যায় যে রাষ্ট্রের সংজ্ঞা নির্ণয় করা সহজ নয়, কারণ রাষ্ট্র শব্দটিকে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন অর্থে উল্লেখ করে থাকি। কখনো কখনো আমরা রাষ্ট্র শব্দটিকে একটি জাতি অর্থে অথবা একটি দেশ অর্থে অথবা একটি সরকার অর্থে প্রয়োগ করে থাকি। আবার কখনো কখনো এরূপ শব্দটিকে একটি সম্প্রদায় অর্থেও উল্লেখ করা হয়ে থাকে, কিন্তু এরূপ বিষয়টি আদৌ ঠিক নয়, কারণ রাষ্ট্রের ধারণা হলো এই সমস্ত ধারণাগুলি থেকে অবশ্যই স্বতন্ত্র। রাষ্ট্র শব্দটির ধারণা বিভিন্ন জনের কাছে বিভিন্ন রূপে প্রতীয়মান হওয়ায় বিভিন্ন দার্শনিক ও রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্নভাবে রাষ্ট্রের সংজ্ঞা দিয়েছেন। রাষ্ট্র সম্পর্কিত বিভিন্ন সংজ্ঞার মধ্যে অধ্যাপক গার্নারের সংজ্ঞাকে সর্বোত্তম রূপে গণ্য করা হয়। রাষ্ট্র সম্পর্কে গার্নার প্রদত্ত সংজ্ঞা। রাষ্ট্রের সংজ্ঞা প্রসঙ্গে অধ্যাপক গার্নার বলেন, রাষ্ট্র হল বহু সংখ্যক ব্যক্তি দ্বারা গঠিত এমনই এক জনসমষ্টি যা স্থায়ীভাবে নির্দিষ্ট কোনো একটি ভূখণ্ডে বসবাস করে, যা সম্পূর্ণভাবে বহিঃশক্তির নিয়ন্ত্রণ থেকে সম্পূর্ণভাবে মুক্ত এবং যার একটি সুসংগঠিত ও সুনিয়ন্ত্রিত শাসন ব্যবস্থা বা সরকার আছে এবং তার প্রতি অধিকাংশ জনগণই আনুগত্য প্রদর্শন করে থাকে। রাষ্ট্রের বৈশিষ্ট্য। গার্নারের দেওয়া রাষ্ট্রের সংজ্ঞাটিকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে তার নিম্নের বৈশিষ্ট্যগুলি উঠে আসে। এগুলি হলো যথাক্রমে 1. নির্দিষ্ট জনসমষ্টি, 2. নির্দিষ্ট ভূখণ্ড, 3. নির্দিষ্ট শাসনযন্ত্র বা সরকার এবং 4. সার্বভৌমিকতা। রাষ্ট্র কর্তৃক আরোপিত বিধিনিষেধ। 1. আইন, ল। সমাজ ও রাষ্ট্রের ধারণার সঙ্গে আইনের ধারণাটি অত্যন্ত ঘনিষ্ঠভাবে জড়িত,
কারণ রাষ্ট্র যদি তার আইনের প্রয়োগ যথাযথভাবে না করে এই সামাজিক অচলাবস্থার সৃষ্টি হয়। আমরা জানি যে এই রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা পরিচালনা করার জন্য গঠন করা হয় সরকার, গভর্নমেন্ট। এই সরকারের যে তিনটি মূল বিভাগ দেখা যায় তার মধ্যে অন্যতম হল আইন প্রণয়ন বিভাগ। যে রাষ্ট্রের আইন ব্যবস্থা যত উন্নত সেই রাষ্ট্রকেই তত বেশি সুসংগঠিত রাষ্ট্ররূপে গণ্য করা হয়। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে আইন কি, হোয়াট ইজ ল? সাধারণভাবে উল্লেখ করা যায় যে আইন হল রাষ্ট্র কর্তৃক নির্দেশিত সেই সমস্ত বিধিনিষেধ যার দ্বারা রাষ্ট্রের অন্তর্ভুক্ত জনসাধারণকে সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রিত করা যায়। সুনির্দিষ্ট আইন ছাড়া কোনো রাষ্ট্র কখনোই উন্নত ও সমৃদ্ধ রূপে গণ্য হতে পারে না। আইন তাই জাতীয় স্বার্থে রাষ্ট্রীয় সরকার কর্তৃক রচিত হয় এবং প্রশাসনের দ্বারা সেগুলি প্রয়োগ করা হয়। আইন প্রণয়ন ও প্রয়োগের ক্ষেত্রে যদি কোনো প্রকার সমস্যার সৃষ্টি হয় তবে সেক্ষেত্রে বিচার ব্যবস্থা হস্তক্ষেপ করে ও তার সমাধানের চেষ্টা করে। 2. আইনের উৎস। আইনের উৎস কিন্তু এক নয়, তা হলো বহু। কারণ আইন প্রণয়নের পিছনে যেমন থাকে সামাজিক রীতিনীতি বা প্রথা, তেমনি আবার দেখা যায় বিভিন্ন রকম ধর্মীয় বিশ্বাস ও ধ্যান ধারণা। বাস্তবসম্মত প্রয়োগের বিষয়টিকেও আইন প্রণয়নের সামনে চিন্তা ভাবনা করতে হয়। সবার উপরে রাষ্ট্রের অন্তর্গত মানুষের কল্যাণ সাধনের বিষয়টিকেও মাথায় রাখতে হয়। এই সমস্ত বিষয়গুলিকে তাই আইনের উৎস বা ভিত্তিরূপে গণ্য করা হয়। আইনের উৎসগুলি যেহেতু ভিন্ন ভিন্ন সেহেতু আইনও বিভিন্ন রকমের হয়ে থাকে। বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী বা MCQ। মার্ক 1। সঠিক উত্তরটি নির্বাচন করো। কনভেনশনাল টাইপ প্রশ্ন। 1. মানুষকে সামাজিক জীব বলেছেন অ্যারিস্টটল। 2. যেজন সমাজস্থ নয় সে হলো পশু, না হলে দেবতা, একথা বলেছেন অ্যারিস্টটল। 3. সমাজের দেওয়া পরিচর্যা পাওয়ার জন্য মানুষ সমাজের উপর নির্ভরশীল, বলেছেন ম্যাকাইভার ও পেজ। 4. কোনো রকম সামাজিক সম্পর্ক ছাড়াই মানুষ প্রাকৃতিক রাজ্যে স্বাধীনভাবে বাঁচতে পারে, এরূপ ধারণাটি হল কল্পিত। পৃষ্ঠা 162। প্রশ্ন 5। ক্ষুধা, যৌন কামনা, অহংকার এবং ভীতি এই চারটিকে সামাজিক তাড়না বলেছেন সামনার ও কেলার। 6. সমাজ জীবনের মূলে নিরাপত্তার কথা বলেছেন টমাস। 7. মানুষের সামাজিক আচরণের মূলে রয়েছে সামাজিক বৃত্তি, সোশ্যাল ইনস্টিংক্ট, বলেছেন ওয়েস্টারমার্ক। 8. মানুষের সামাজিক প্রবৃত্তিকে সহজাত প্রবণতা বলেছেন ম্যাকডুগ্যাল। 9. মানুষের সামাজিকতার মূলে যৌন প্রবণতার কথা বলেছেন ফ্রয়েড। 10. মানুষের সামাজিক আবেগের মধ্যে রয়েছে পরস্পরের ডাকে সাড়া দেবার ইচ্ছা, বলেছেন গিন্সবার্গ। 11. ফান্ডামেন্টালস অফ সোশিওলজি গ্রন্থটির রচয়িতা হলেন গিসবার্ট। 12. এলিমেন্টস অফ সোশ্যাল জাস্টিস গ্রন্থটির রচয়িতা হলেন হব হাউস। 13. আউটলাইন্স অফ সোশ্যাল ফিলোসফির রচয়িতা হলেন ম্যাকেঞ্জি।
14 রিজন অ্যান্ড আনরিজন ইন সোসাইটি গ্রন্থটির রচয়িতা হলেন গিন্সবার্গ। 15 কমিউনিটি গ্রন্থের লেখক হলেন ম্যাকাইভার। 16 সোশিওলজির লেখক হলেন গিন্সবার্গ। 17 সোশ্যাল থিওরি গ্রন্থটি রচনা করেছেন কোল। 18 অ্যারিস্টটল হলেন একজন গ্রিক দার্শনিক। 19 অ্যারিস্টটল হলেন যার ছাত্র প্লেটো। 20 প্লেটো হলেন গ্রিক দার্শনিক। 21 সোসাইটি গ্রন্থটির রচয়িতা হলেন ম্যাকাইভার ও পেজ। 22 সমষ্টিগত ইচ্ছা জেনারেল উইল এর কথা বলেছেন রুসো। পৃষ্ঠা 163। 23 চুক্তির ফলেই সমাজের উদ্ভব হয়েছে একথা বলেছেন হবস, লক, রুসো এরা সকলেই। 24 মানুষকে স্বার্থপর, ক্ষমতালিপ্সু ও বিবাদপ্রিয় বলেছেন হবস। 25 সমাজের বিশেষ কোনো আলোচনাকে বলা হয় সমাজবিজ্ঞান। 26 সমাজের সামগ্রিক আলোচনাকে বলা হয় সমাজতত্ত্ব। 27 সমাজতত্ত্ব শব্দটি প্রথম প্রয়োগ করেন আগস্ট কোঁত। 28 সামাজিক ঘটনাসমূহের দর্শনসম্মত বিচার বিশ্লেষণকে বলা হয় সমাজ দর্শন। 29 সমাজ দর্শনকে সমাজবিজ্ঞান ও দর্শনের মিলনস্থল বলেছেন গিসবার্ট। 30 গিন্সবার্গ সমাজ দর্শনের যে দিকগুলির উল্লেখ করেছেন সেগুলি হল সংখ্যায় 2টি। 31 সমাজ হল বিমূর্ত সামাজিক সম্পর্ক একথা বলেছেন ম্যাকাইভার ও পেজ। 32 সমাজ হল সামাজিক সম্বন্ধের এক বুনট বা জটাজাল এরূপ অভিমতটি হল ম্যাকাইভার ও পেজের। 33 সমাজে যারা বসবাস করে তারা হল ব্যক্তিসমূহ। 34 ক্ষুদ্রতম সমাজ হল পরিবার। 35 সামাজিক সম্পর্ক হল সর্বদাই মানসিক। 36 সামাজিক বোধকে আমরা বোধ বলেছেন কুলে। 37 সামাজিক বোধকে সমচেতনা বলেছেন গিডিংস। 38 এক বা একাধিক উদ্দেশ্য সাধনের জন্য মিলিত জনসমষ্টিকে বলা হয় সংঘ। 39 সংঘকে আর যে নামে অভিহিত করা হয় তা হল সমিতি। 40 সৈন্যদলকে বলা হয় এক প্রকার সংঘ। পৃষ্ঠা 164। 41 বিদ্যালয় হল একটি সমিতি। 42 সম্প্রদায় তার সদস্যদের যে উদ্দেশ্যকে চরিতার্থ করার চেষ্টা করে তা হল সামগ্রিক। ম্যাকাইভারের মতে সম্প্রদায়ের ভিত্তি হল 2টি। 44 ম্যাকাইভারের মতে সম্প্রদায়ের মনোভাবগত ভিত্তির উপাদান হল 3টি। 45 আমরা বোধ এর মনোভাবটি হল সম্প্রদায়ের একটি উপাদান। 46 সম্প্রদায়ের মধ্যে লক্ষ্য করা যায় এক প্রকার পারস্পরিক নির্ভরতা বোধ। 47 সংঘ বা সমিতি অপেক্ষা সম্প্রদায়ের পরিধি হল বেশি। 48 সম্প্রদায় অপেক্ষা সমিতির পরিধি হল কম। 49 কোনো শহরের অন্তর্গত ব্যবসায়িক সংগঠনকে বলে সমিতি। 50 চার্চ বা গির্জা হল সংঘ সমিতি। 51 ম্যাকাইভারের মতে রাষ্ট্র হল সংঘ সমিতি। 52
সংঘ সমিতির লক্ষ্য বা উদ্দেশ্য লাভের উপায়কে বলা হয় অনুষ্ঠান বা প্রতিষ্ঠান। 53, সংঘ হলো এক প্রকারের সংগঠন। 54, অনুষ্ঠান হলো সংঘের কর্মপ্রণালী। 55, সংঘ ও অনুষ্ঠানের মধ্যে পার্থক্য আছে। 56, সংঘ বা সমিতি হলো সমাজ জীবনের উপাদান। 57, প্রতিষ্ঠান হলো সংঘের উপাদানের আকার। 58, অঞ্চলগত ভিত্তি আছে যার, তা হলো সম্প্রদায়।